আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের মাঝে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে সম্প্রতি যে সার্কুলারটি হয়েছে, আসলে এই সার্কুলারের সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। আপনারা এই সার্কুলারটি রিসার্কুলার হয়েছে, এটা সবাই জানেন। ইতিপূর্বে 2024 সালে মেবি 6 মে এটার সার্কুলার হয়েছিল। এর পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে আরও জুন মাসেও সার্কুলারটা ছিল চলমান। এখন আবার এটা ঈদের আগে আবারও রিসার্কুলার হয়েছে। তো এখানে অনেক পদ, 1485 পদ রয়েছে প্রায়। তো এখানে পূর্বে যে সার্কুলারটি ছিল সেখানে পদসংখ্যাটা কিছুটা কম ছিল, এখন কিন্তু পদসংখ্যাটা কিছুটা বাড়িয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী পদ এই কথা যদি বলা হয়, সেখানে দেখবেন যে ছিল 209টির মতো পদ, এবার কিন্তু অনেক বেশি, 300+ পদ দেখলাম। তো আমরা সার্কুলার নিয়ে কথা বলবো, পাশাপাশি বিভিন্ন পদগুলোর যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতি, মান বন্টন এবং আদার্স যে বিষয়বস্তুগুলো রয়েছে, বিশেষ করে সিলেবাস বিশ্লেষণ, এটা আমরা আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সো আপনারা অনেকেই হয়তোবা এই সমাজসেবা অধিদপ্তরে আবেদন করবেন। সো যারা এই সমাজসেবা অধিদপ্তরকে টার্গেট করবেন, তাদের জন্য আজকের এই লাইভ সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমাদের এই লাইভটি একযোগে প্রচারিত হচ্ছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আমরা দেরি না করে আমাদের যে মূল আলোচনা, সে আলোচনায় চলে যাব। তবে যাওয়ার পূর্বে বলে রাখি, আমরা একটু সার্কুলারটা দেখে আসি। ওকে, আমাদের যে সমাজসেবা অধিদপ্তর সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারটি আমরা দেখে আসি। সার্কুলারে পদ সংখ্যা, কোন কোন পদে সার্কুলারটি এসেছে, সেই পদ সংখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আপনারা দেখেছেন। এইটা হচ্ছে সমাজসেবা দপ্তরের সার্কুলারটি হয়েছে 24 মে 2026। ওকে, আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সবাইকে যারা লিখেছেন। ওকে, চলুন আমরা একটু সার্কুলারটা দেখার চেষ্টা করি। প্রথমতই এখানে যে প্রথম যে পদ, প্রধান সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট, 13তম গ্রেডের চাকরি এটা। এখানে স্থায়ী রাজস্ব 18টি পদে নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগের যে আপনার হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, স্নাতক পাস হতে হবে। এবং শুধু স্নাতক পাস হলেই হবে না, পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো প্রধান সহকারী 18টা পদ, কম্পিউটার অপারেটরে 4টা, 60 লিপিকার কাম কম্পিউটার 5টা, সহকারী শিক্ষকে রয়েছে এখানে 3টা পদ, ইনস্ট্রাক্টর 2টা, ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3টা পদ, স্টেরিও টাইপিং মেশিন অপারেটর 1টা পদ, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4টা পদ। দেখবেন কিছু কিছু পদ স্থায়ী রাজস্ব লেখা আছে এবং কিছু কিছু পদ অস্থায়ী লেখা আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু হালকা একটু ভিন্নতা রয়েছে। বিশেষ করে আপনি দেখেন এইখানেই, এই যে প্রজেকশনিস্ট স্থায়ী রাজস্বে এখানে 1টা পদ রয়েছে। আবার ট্রেড ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব। দেখেন, স্থায়ী রাজস্ব একটা, অস্থায়ী রাজস্ব একটা, ভিন্নতা রয়েছে কিন্তু। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, যার স্থায়ী রাজস্ব এবং অস্থায়ী রাজস্বের ব্যাপারটা কেমন। আসলে অস্থায়ী রাজস্ব ব্যাপারটা হচ্ছে, স্থায়ী রাজস্ব মানে তো একদম স্থায়ী হবে, বাট অস্থায়ীটা কি, চাকরিটা কি কোনো প্রকল্প 2 বছর 3 বছর এরকম থাকবে, তা ঠিক নয়। অস্থায়ী রাজস্বটা একটা সময় স্থায়ী রাজস্বে চলে আসবে। ওকে, সরকারি চাকরির যে ম্যাক্সিমাম নিয়োগগুলো হয়, ম্যাক্সিমামগুলোই অস্থায়ীভাবে নিয়োগটা হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনার ট্রেনিং, নিয়োগদান করা, পরবর্তীতে চাকরির বয়স বৃদ্ধির পরবর্তীতে এটা কিন্তু পার্মানেন্ট করা হয়, স্থায়ী করা হয়ে থাকে। ওকে, এখানে বড় বড় যে পদগুলো আপনি দেখেন, এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাঁ, এখানে 16তম গ্রেডে 76টা পদ আছে। তো ডাটা এন্ট্রি অপারেটর 35টা পদ রয়েছে। তারপরে যদি দেখতে চাই, এবারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 76টা পদ, একটা স্থায়ী রাজস্বও নিবে, আবার অস্থায়ী রাজস্বও নিয়ে নিবে। এর পরবর্তীতে যদি নিচের দিকে যাই, আর বড় বড় যে পদগুলো বেশি সংখ্যক পদ নিবে এরকম কিছু যদি দেখি, কম্পাউন্ডার, দেখেন কম্পাউন্ডারে 46টি নিয়োগ দেওয়া হবে। এরপরে আরও সবথেকে যেটা ব্যাপারটা দেখেন, এখানে রয়েছে সমাজকর্মী ইউনিয়ন। সমাজকর্মী ইউনিয়ন পদে এখানে 312টি পদে নিয়োগ দেওয়া হবে। আগে ছিল হচ্ছে 209টা। হ্যাঁ, পূর্বে যে সার্কুলারটি ছিল মেবি 209 প্লাস মাইনাস কিছুটা কম বেশি হতে পারে। হ্যাঁ, কিন্তু এখন এটা হবে 312টি। এরপরে দেখেন সমাজকর্মী পৌর 12টি। হ্যাঁ, এখন বড় ভাইয়া পদে কেউ নিয়োগ পেতে চান কিনা দেখেন। হ্যাঁ, আপনারা তো অনেকে
ছোট ভাই হয়ে আছেন তাই না, এখন বড় ভাইয়া পদে নিয়োগ পেতে চান কিনা দেখবেন। হ্যাঁ, বড় ভাইয়া পদে নিয়োগ দেওয়া হবে, এটাও কিন্তু 16তম গ্রেডের চাকরি। হ্যাঁ, তো 25টি পদ রয়েছে। হ্যাঁ, তো সুন্দর না বলেন? পদের নামটা সুন্দর না, বড় ভাইয়া। তারপরে দেখেন যে 33 আছে খালাম্মা। হ্যাঁ, সুন্দর পদ না বলেন? অনেক মজার মজার পদ নাকি, মানে দেখতে শুনতে বা বলতে কি একটু হাস্যরস লাগতে পারে তাই না? বাট এই পদগুলো সমাজসেবাতে রয়েছে। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরে এই পদগুলো রয়েছে বিধায় এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। এই বলেন দেখি একটু, এই বড় ভাইয়ারা কারা হতে চান? হ্যাঁ, আর খালাম্মারা কারা হতে চান? আচ্ছা, খালাম্মা পদে কোনো বড় মানে খালাম্মা পদে কি কোনো বড় ভাই আবেদন করবে কিনা? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখেন আমি দুটো পদ নিয়ে বললাম, এরপরে আচ্ছা, তারপরে একটু আগায় নিচের দিকে। হ্যাঁ, শিক্ষক পদে রয়েছে 7টা, ট্রেনিং ইনস্ট্রাক্টর 17টা, ধর্মীয় শিক্ষকে 2টা রয়েছে, আরও বেশ কিছু পদ রয়েছে নিচের দিকে দেখলাম। এই যে এখানে কারিগরি প্রশিক্ষক উপজেলা ভিত্তিক যেটা, হ্যাঁ, এখানে টোটাল পদসংখ্যা রয়েছে 157টি। এরপরে আরও বেশ পদগুলো তো অনেক দেখতে পাচ্ছেন। আর একটা হচ্ছে অফিস সহায়ক। হ্যাঁ, অফিস সহায়ক পদ রয়েছে 478টি। হ্যাঁ, এটা এখানে অনেক রয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বেশ কিছু প্রশ্ন আপনাদের মাঝে আছে, আমি প্রশ্নগুলো বলছি, আপনারা জাস্ট একটু মানে আপনারা কমেন্টে যারা লিখেছেন কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্নগুলো লিখেছিলেন যে একজন লিখেছিলেন যে 2024 সালে আবেদন করেছি স্যার, এখন কি করতে হবে নি? নাসরিন আক্তার লিখেছেন। হ্যাঁ, তো 2024 সালে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নাই, এটা কিন্তু সার্কুলারে লেখা আছে। হ্যাঁ, আপনারা সার্কুলারটা দেখবেন এবং সুন্দর করে পড়বেন। আমরা শুধু পদ সংখ্যাটা দেখি তাই না, কিন্তু তাছাড়া আরও যে বেশ কিছু বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে কি কি রয়েছে। চলুন দেখে আসি আমরা। হ্যাঁ, এই যে এখানে নিয়োগের 10 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই 10 নম্বর পয়েন্টে এখানে সুন্দর করে বলা হয়েছে। দেখেন গত 27 মার্চ, সরি মে মাসে না 27 মার্চ, গত 27 মার্চ 2024 তারিখে হ্যাঁ জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে যারা পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 27 মার্চ 2024। এরপরে 9 জুন 2024-এ এটা রিসার্কুলার হয়েছিল একবার। হ্যাঁ, 9 জুন 2024 তারিখে আবারও বলছে যে এই পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ ইতিপূর্বে এই সার্কুলারটি একবার 27 মার্চ 2024 সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 9 জুন 2024-এ আবারও এটা রিসার্কুলার পুনরায় প্রকাশিত হয়েছে। এরপরে আবারও 24 মে 2026-এ আবারও রিসার্কুলার দিয়েছে। সো যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখন আরেকটা প্রশ্ন আছে যে স্যার একাধিক পদে আবেদন করা যাবে কি? একাধিক পদে আবেদন করা যাবে কি না এমন কোনো তথ্য এখানে লেখা নাই। হ্যাঁ, অর্থাৎ একাধিক পদে যে আবেদন করা যাবে না এই কথাটি লেখা নাই এখানে কোথাও, আমার চোখে পড়ে নাই, আপনারা একটু দেখবেন তবু, আমি যদি দেখতে ভুল করে থাকি। আমার চোখে পড়ে না এখানে যে একাধিক পদে আবেদন করা যাবে না এরকম কোনো তথ্য লেখা আছে কিনা। এরকম কোনো তথ্য লেখা আমার চোখে পড়ে নাই। হ্যাঁ, সো আপনার যেহেতু উল্লেখ করা নাই যে একাধিক পদে আবেদন করা যাবে না, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। ওকে ওকে, আমরা তো এই হচ্ছে বিষয়। আর কার কি প্রশ্ন আছে বলেন দেখি। আমি দুটো প্রশ্ন অ্যান্সার করলাম যে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন আর নেই, ওইটাতেই হবে। আর যারা একাধিক পদে আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন। আকলিমা সরকার, স্যার আমি খালাম্মা পদে আবেদন করতে চাই, তাহলে কি আমরা খালাম্মা বলে ডাকতে পারি আপনাকে? হ্যাঁ, আচ্ছা, না আমি জাস্ট ফান করে বললাম, আবার কেউ মন খারাপ করিয়েন না। খালাম্মা পদে আবেদন করবেন সেইভাবে আমরা কিন্তু খালাম্মা বলে ডাকবো। হ্যাঁ, আচ্ছা দেখ, এখন আসেন আমরা এই যে সার্কুলারটি নিয়ে যে কথা বললাম এই সার্কুলারে এখন আসেন, এই সার্কুলারে আমরা যারা এখানে আবেদন করেছি বা আবেদন করব, পরীক্ষা পদ্ধতি নিয়ে তো কথা বলতে হবে তাই না, পরীক্ষাটা কেমন হবে। এই সার্কুলারে
কিছু কিছু পদের যে পরীক্ষাটা, কিছু কিছু পদের পরীক্ষা আপনার এমসিকিউতে হবে, সরাসরি সরাসরি এমসিকিউ প্লাস ভাইবা হবে। ম্যাক্সিমাম পদের ভাইবা মানে পরীক্ষাটা এমসিকিউ প্লাস ভাইবা হবে। তবে কিছু কিছু পদ, যে সমস্ত পদগুলোতে লিখিত পরীক্ষাও হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা রয়েছে রিটেন প্লাস ভাইভা। হ্যাঁ, তবে হ্যাঁ, কম্পিউটার রিলেটেড যে পদগুলো রয়েছে, হ্যাঁ, কম্পিউটার রিলেটেড যে পদগুলো রয়েছে ওই পদগুলোতে অবশ্যই কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টটা দিতে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন করেছেন, সব জেলা থেকে আবেদন করা যাবে? জি, সব জেলা থেকে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে কাদের বুঝিয়েছেন? বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় সমাজসেবা অধিদপ্তরে যারা চাকরি করে, হ্যাঁ, চাকরিরত রয়েছে, তাদেরকেই মূলত বিভাগীয় প্রার্থী বলা হয়। তার মানে এই না যে আমার বাড়ি ঢাকা বিভাগে, বিভাগীয় প্রার্থী হিসেবে ঢাকা বিভাগ, তাই না? বলেন, ঢাকা বিভাগে তো সবাই পাবে, তাই না? সবার বাড়ির না কোনো বিভাগে পড়বে, বিভাগে বহির্ভূত কেউ কোনো বাসিন্দা আছেন নাকি, তাই না? বিভাগ মানে এই নয় যে ঢাকা বিভাগ বা রাজশাহী বিভাগ বা আরেক আলাদা বিভাগ। ওটা হচ্ছে বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যে সমাজসেবা অধিদপ্তরেই চাকরিরত তাদের, হয়তো বা অন্য পদে যেতে চায় পরীক্ষা দিয়ে, সেক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু খালামা ডাকার অনুমতি পেয়ে গিয়েছি, হ্যাঁ, আকলিমা সরকার। আচ্ছা, বিভোর মন্ডল ফুল লিখেছেন, স্যার কাজ কি এখানে পদগুলোতে আমি কিভাবে বুঝবো ওই কাজটা আমি পারবো? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আমি আজকে নিতে চেয়েছিলাম বিভিন্ন পদের কাজগুলো নিয়ে, হ্যাঁ, কিন্তু আসলে আজকে যে আলোচনা আছে এই আলোচনার মাঝে আমরা যদি বিভিন্ন পদের কাজগুলো নিয়ে কথা বলি তাহলে অনেক লম্বা লাইভ হয়ে যাবে। সো আমরা বিভিন্ন পদের কাজগুলো নিয়ে পরবর্তীতে একটা লাইভ সেশন করব, হ্যাঁ, অতি শীঘ্রই, কয়েকদিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই আমরা এই পদগুলো নিয়ে কোন পদের কি কাজ, কি সুবিধা এবং কি অসুবিধা আছে, হ্যাঁ, এটা নিয়ে আমরা আরেকটি লাইভ সেশন করব। ঠিক আছে? রেজওয়ানা ইসমাত, পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা এই যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাটা সম্ভবত ঢাকাতেই হবে, ঢাকার বাইরে হওয়ার সুযোগ খুব একটা নাই এটার। তবে বিভাগীয় পর্যায়ে হইলে হতে পারে, তবে এটার সম্ভাবনা খুবই সীমিত। ওকে, বিবাহিত মেয়েরা কি স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবে? এনআইডি কার্ডে বাবার বাড়ির ঠিকানা, আপনার এনআইডি কার্ডের ঠিকানা যেখানেই হোক তাতে কোনো অসুবিধা নাই। আপনার স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এবার আসেন, আমাদের পরীক্ষাটা এমসিকিউ হতে পারে, ভাইবাতেও হইতে পারে। তাহলে আমাদের প্রিপারেশনটা দেখেন, এখন কোন পদে এমসিকিউ বা কোন পদে ভাইবা, ম্যাক্সিমামই এটা যেটাই বলা হোক না কেন কিছুটা বলাই যায়, কিন্তু কোন পদগুলোতে আপনারা তো, আমি তো ওভারঅল কথা বলছি, কোনো নির্দিষ্ট পদকে টার্গেট করে কথা বলছি না, তাই না? সো কোন পদে এমসিকিউ হবে বা কোন পদে লিখিত হবে এটা বলা কঠিন, তাই আপনাকে প্রিপারেশন নিতে হবে, কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এমসিকিউ এবং ভাইবা কম্বাইন্ড প্রিপারেশন আপনাকে নিতে হবে। এই প্রিপারেশন নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, মানে এটা এমন কোনো নয় যে এটা হচ্ছে ভিন্ন গ্রহের চাকরি, তাই না? এই যে 11 থেকে 20, দেখুন এখানে সার্কুলারটা কিন্তু 13 থেকে 20তম গ্রেডের মধ্যে সার্কুলারটা এসেছে। হ্যাঁ, তো এখন 11 থেকে 20তম গ্রেডের নির্দিষ্ট সিলেবাস কিন্তু হয় না, এখানেও নির্দিষ্ট সিলেবাস কিন্তু নাই। ঠিক আছে, তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে আপনাকে একটা মেজর প্রিপারেশন নিতে হবে। আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়েন। একটা মেজর প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মেজর প্রিপারেশন বলতে কি বুঝাই? এই যে আমরা যে মনে করেন ম্যাথ করি, ম্যাথের টপিকস মনে করেন বাস্তব সংখ্যা, এখন এই বাস্তব সংখ্যা থেকে কিন্তু আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ভগ্নাংশ থেকে আসতে পারে, শতকরা থেকে আসতে পারে। এগুলো কি ভিন্ন ভিন্ন, এখানে কি ভিন্ন ম্যাথ দিবে? তা নয়, একটা মেজর বেসিক প্রিপারেশনটা আপনি নিতে পারলেই কিন্তু মোটামুটি হয়ে যায়। সো সেক্ষেত্রে এমসিকিউ এবং রিটেন দুটোই কিন্তু একযোগেই হয়ে যায়। ওকে, এইবারে আসেন, তাহলে আমাদের এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে দেখলাম। পরীক্ষা পদ্ধতি এরকম হবে, নম্বর বন্টনটা একটু দেখার চেষ্টা করি আমরা, পরীক্ষার মান বন্টন কেমন থাকবে। ম্যাক্সিমাম পরীক্ষার নম্বর বন্টনটা 70 বা 80 নম্বরের পরীক্ষাটি হবে 70 বা 80 নম্বরের। আবারও বলছি, পরীক্ষাটি হবে 70 বা 80 নম্বরের। সেক্ষেত্রে আমাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে, একটি হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এরপরে বিজ্ঞান, আইসিটি সবই রয়েছে।
বাংলা এই 70 বা 80 নম্বরে, বাংলাতে যদি 70 নম্বরে পরীক্ষা হইলে 20, ইংরেজিতে 20, গণিতে 15 এবং সাধারণ জ্ঞানে 15, এই হচ্ছে 70 নম্বর। এই 70 নম্বরে পরীক্ষাটি হবে। আর যদি 80 নম্বরে পরীক্ষা হয় তাহলে মানে সবগুলোতেই 20-20 করে থাকবে। হ্যাঁ, 80 নম্বরের পরীক্ষা হলে সবগুলোতেই 20-20 করে থাকবে। এটা হচ্ছে নম্বর মান বন্টন যে ব্যাপারটা, সেই মান বন্টন। এখন এখানে একটা কথা, স্যার কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসতে পারে, আপনাকে এক্স্যাক্টলি এই টপিকসগুলো যে বললে সব টপিকসই বলতে হয়, টপিকস বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, কোন টপিকস থেকে প্রশ্ন আসবে না এটা আগে ফাইন্ড আউট করতে হবে। 13 থেকে 20তম গ্রেডের চাকরি যেহেতু, এখানে অনেক যেগুলো কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো বাদ দিয়ে আপনি পড়তে পারেন। হ্যাঁ, সব কিছু পড়ার দরকার হবে না, তবে ম্যাক্সিমামটাই কিন্তু পড়তে হবে। আপনাদের অনেকের প্রশ্ন করেছেন যে স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, যেহেতু সার্কুলারটা অনেক আগের, সেই 2024 সালের মার্চ মাসে সার্কুলারটা এসেছে, যেহেতু আগের সার্কুলার, একবার রিসার্কুলার হয়েছে, আবারও রিসার্কুলার দিয়েছে, তো এবার আমার মনে হয় যে খুব বেশি আর দেরি করবে না, হয়তোবা আগামী 6 মাসের মধ্যেই আপনাদের এই পরীক্ষাটা হয়ে যাবে। হয়তোবা এত সময় নাও নিতে পারে, তার আগেও হতে পারে, যে 3 মাস বা 4 মাস পরেই পরীক্ষাটি হতে পারে। এটাও খুবই স্বাভাবিক, তাই না? আপনার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেল, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার 1 মাস পরও পরীক্ষার ডেট দিতেই পারে, তাতে তো কোনো অবাক হওয়ার বিষয় নয়, যেহেতু অনেক আগের সার্কুলার। এখন আসেন আমাদের একটা টপিকসগুলো যদি কথা বলি, যে যে সমস্ত টপিকসগুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ওভারঅল যদি টপিকসগুলোর কথা বলি, তো চলেন কি কি টপিকস আপনাকে দেখতে হবে, টপিকসগুলো নিয়ে যদি কথা বলা যায়। প্রথমে বাংলা নিয়ে কথা বলে আসেন। বাংলা সিলেবাস বিশ্লেষণ, বাংলা থেকে কোন কোন টপিকস আপনাকে পড়তে হবে। এই একই পড়া, দেখেন আপনি যে কোনো চাকরির প্রিপারেশন নিতে গেলে কিন্তু আপনাকে এগুলো পড়তে হবে। আমি এখানে একটু কমিয়ে রাখা হয়েছে কিন্তু, হ্যাঁ, আরও বাড়িয়ে নেওয়া যাবে। ভাষারীতি, ভাষারীতি বলতে কি বুঝি, এই যে বাংলা ভাষার যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, হ্যাঁ, ভাষারীতি, ভাষার শ্রেণী বিভাগ, সমস্ত কিছুই ওখানে থাকবে। সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক ভাষা, বাবু ভাষা, যেটাই বলেন। হ্যাঁ, এরপরে বাগধারা আছে, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, বানান শুদ্ধিকরণ যেটাকে বলছি আমরা। হ্যাঁ, বানান শুদ্ধিকরণ। এরপরে ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, এরপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, ধ্বনি ও বর্ণ রয়েছে, সন্ধি বিচ্ছেদ পড়তে হবে। কারক ও বিভক্তি, এরপরে সমাস, উপসর্গ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন। হ্যাঁ, এটা কিন্তু ছোট করে লেখা হয়েছে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম না যে এইগুলো পড়লেই হবে, এর বাহিরে আরও কিছু টপিকস রয়েছে যেগুলো আপনাকে দেখতে হবে। কি কি টপিকস সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। দেখুন এইখানে আমাদের যে সমস্ত টপিকসগুলো লেখা আছে অল্প পরিসরে, আরও টপিকস রয়েছে না আমাদের। এই যে এখান থেকে দেখেন প্রকৃতি প্রত্যয় লেখা নাই, বাট প্রকৃতি প্রত্যয় কি পরীক্ষা আসতে পারে না? এটা কিন্তু সব পরীক্ষাতে আসে না, বাট পরীক্ষাতে আসে। তার মানে প্রকৃতি প্রত্যয়টাকেও আপনাকে মাথায় নিতে হবে। প্রকৃতি প্রত্যয় এটিও পরীক্ষায় আসার মতো টপিকস। এরপরে বাংলার যে এটা হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের অংশটুকু আছে, বাংলা সাহিত্যের অংশটুকু থেকেও প্রশ্ন আসতে পারে, সেটা অতি অল্প পরিমাণে, দেখা যাচ্ছে 2টা 3টা 4টা এরকম আসতে পারে, সর্বোচ্চ আসলে 5টা আসতে পারে। হ্যাঁ, তো বাংলা সাহিত্য যেটা, এই যে বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্য অংশটুকু আপনাকে দেখতে হবে। এখন সাহিত্যের মধ্যে ঢুকলে তো সাহিত্য বিশাল টপিকস, তাই না বলেন? অনেক কিছু আছে সাহিত্যের, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আধুনিক যুগের বিভিন্ন পর্ব, উন্মেষ পর্ব, বিকাশ পর্ব থেকে শুরু করে অনেক রাইটার রয়েছে, রাইটারের অভাব নাই। হ্যাঁ, দেখবেন যে পিএসসি কর্তৃক 11টি রাইটার রয়েছে। হ্যাঁ, পঞ্চপাণ্ডব রয়েছে, এছাড়াও আরও অনেক 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 রাইটার রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে। কিন্তু এত এত আসলে পড়াটা কিন্তু মানে পড়াটাই উচিত। হ্যাঁ, চাকরি পরীক্ষার জন্য পড়া উচিত, কিন্তু আপনাদের কি এত এত পড়তে হবে কিনা? আপনারা এগুলো এত এত না পড়ে এগুলো থেকে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। এগুলো থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখলেই মোটামুটিভাবে আপনাদের এই বাংলার প্রিপারেশনটা হয়ে যাবে। পাশাপাশি মানে বাংলা থেকে ভালো করার আরেকটা ওয়ে বলি, ওই যে আরেক পরিভাষা আছে, পরিভাষাটা লেখা হয়নি, পরিভাষাটা। এখন এইটা আসলে ভালো করার উপায়টা কি, বাংলাতে ভালো করব কিভাবে আর কি। হ্যাঁ, ভিডিও ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এটা প্রবলেমটা আশা করি সলভ হয়ে গেছে। এখনও দেখতে পাচ্ছেন নাকি? এখন ঠিক আছে, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এই জন্য আসলে আমি আমার মতো করে বলে যাচ্ছিলাম, এখন দেখতে পেলাম জন্য একটু স্টপ হইলাম। কি এখন ঠিক আছে? একটু আমাকে জানান দেখি।
আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে, বাট আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানাবেন। মাসুদ রানা লিখেছেন, ওকে, থ্যাংক ইউ। গৌতম রয় লিখেছেন, একাধিক পদে আবেদন করলে একই দিনে এক্সাম হওয়ার সম্ভাবনা কতটুকু একটু বলবেন স্যার? এটা হতে পারে স্বাভাবিকভাবেই, তবে বড় যে পদগুলো, বড় বড় পদগুলোর ক্ষেত্রে, বড় পদ মানে অনেক বেশি সংখ্যক পদ যেগুলোতে নিবে, এগুলো একদিনে একটা করে পরীক্ষাই হবে, হয়তো বা সকাল বিকাল হতে পারে এরকমটা। হ্যাঁ, একাধিক পদের পরীক্ষাটা সম্ভাবনাটা কম হয়, তবে হয়েও যেতেও পারে, একটু রিস্ক থাকে। হ্যাঁ, আবেদন করে রাখবেন, যদি আলাদা হয় পরীক্ষা দিবেন, আর না হলে দিবেন না, সমস্যা কি, যেগুলো একটা পরীক্ষা দিবেন। ওকে, তো বাংলাতে ভালো করার উপায়টা কি? বাংলা ইংরেজি আমি যদি ওভারঅল আগে আলোচনাটা করে ফেলি, তারপরে বলছি হ্যাঁ কিভাবে ভালো করা যেতে পারে, কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, পরবর্তী আলোচনা করছি। বাংলা গেল, এরপরে আসেন গণিত। সাধারণ গণিতের মধ্যে পাটিগণিত থেকে এই সমস্ত টপিকসগুলো, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, গড় বয়স, অনুপাত সমানুপাত, মিশ্রণ, ঐকিক নিয়ম, সময়ীয় কাজ, নল ও চৌবাচ্চা, মুনাফা, হ্যাঁ এইগুলো আপনাকে টপিক দেখতে হবে। হ্যাঁ, এখন বলেন স্যার পাটিগণিতে বাকি থাকলো কি? বাকি আছে দূরত্ব, গতিবেগ। হ্যাঁ, দূরত্ব, গতিবেগ, ওই যে ট্রেন, নৌকা স্রোত, এগুলো প্রয়োজন হবে না খুব একটা। হ্যাঁ, এগুলোর জন্য রাখাও হয় নাই, ঠিক আছে, বাট এগুলো থেকে দেখলেই হবে আশা করি। এরপরে বীজগণিত থেকে বীজগাণিতিক সূত্রাবলী, মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, বীজগাণিতিক লসাগু গসাগু, সূচক লগ, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। ধারাটা এখানে খুব একটা প্রয়োজন হবে না, ধারাটা খুব একটা প্রয়োজন হবে না। হ্যাঁ, বাট রাখা হয়েছে যে আপনার জন্য যেন কোনো রকম রিস্ক না হয়ে যায়, হ্যাঁ যদি চলে আসে এখান থেকে, এই জন্য দেখাটা ভালো। এরপরে জ্যামিতি থেকে জ্যামিতির মৌলিক বিষয়, রেখাকোণ, বহুভুজ, এরপরে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, যেটা আমরা ওই যে পরিমিতির যে পর্বটা বলি, হ্যাঁ ত্রিভুজ চতুর্ভুজের বিভিন্ন ক্ষেত্রফল যে অংশটুকু রয়েছে, পরিমিতির পর্বটা থেকে প্রশ্ন এখানে আসতে পারে। এই হচ্ছে গণিতের বিষয়বস্তু। পরবর্তীতে দেখেন ইংরেজি থেকে যে সমস্ত টপিকগুলো দেখা দরকার সেই সমস্ত টপিক লেখা হয়েছে এখানে দেখেন। পার্টস অফ স্পিচ, কমপ্লিটিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ ভালো করে দেখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স দেখতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, আর্টিকেল। এটা তো মানে এমন কোনো চাকরি পরীক্ষা খুঁজে পাওয়া কঠিন, তাই না, যে প্রিপোজিশন আসে না, পাওয়া যায় হয়তো বা খুবই কম। স্পেলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টিনিয়ম, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এবং হচ্ছে লিটারেচার থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ওই যে কিছু কিছু পদ, বিশেষ করে 13 এবং 14, 13, 14, 15 যে সমস্ত গ্রেডগুলো রয়েছে, সেখানে হয়তো বা 1টা থেকে 2টা প্রশ্ন আসতে পারে। এই জন্য লিটারেচার থেকে একটু হালকা করে দেখতে হবে। যারা 13, 14, 15, 16 গ্রেডেও লিটারেচার থেকে প্রশ্ন আসে না, যেগুলো আসে মানে দেখা যাচ্ছে যে বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেই প্রশ্নগুলোই চলে আসে, সেম প্রশ্নগুলোই ঘুরে ফিরে চলে আসে। এই জন্য লিটারেচার থেকে বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখব। এরপরে আসেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এখানে স্পেসিফিক দেওয়া হয়নি এই কারণে। এখন একটা কথা বলি, এই যে এখানে আন্তর্জাতিক বিষয়, এই যে সমাজসেবা অধিদপ্তরে আঞ্চলিক বিষয়বস্তু মানে আন্তর্জাতিক বিষয় থেকে খুব বেশি প্রশ্ন করা হবে না। এখানে মেইন ইস্যুটাই হবে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, মেইন ইস্যুটাই হবে বাংলাদেশ সম্পর্কিত বিষয়। তো এটাকে মাথায় রাখতে হবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এখানে দেখাচ্ছে 1টা 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন এখানে আসতে পারে। এখন আন্তর্জাতিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও সাম্প্রতিক যে ঘটনা বলি আন্তর্জাতিকের, হ্যাঁ সেটা আপনাকে দেখতে হবে। সাম্প্রতিক যে ঘটনা বলি সেটা আপনাকে দেখতে হবে। এখন আসেন স্যার আমরা কিভাবে ভালো করতে পারি। দেখুন আমি জাস্ট একটু নোটে চলে আসি। আপনাদের যদি বলা হয় যে আমাদের 3 মাসের মধ্যে তো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, আশা করা যায় 3 মাস সময় আমরা পাচ্ছি। তো আপনি এই যে 3 মাস, হ্যাঁ 3 মাসের প্রস্তুতি নেবেন আপনি, মনে করেন হ্যাঁ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। 3 মাসের প্রস্তুতিটা আপনি কিভাবে নিতে পারবেন, 3 মাসের প্রস্তুতিটা কিভাবে আপনি নেবেন, এটা আপনি টার্গেট করেন। হ্যাঁ, সো আপনার সাবজেক্ট কি কি দেখেন। আপনার সাবজেক্ট আছে অনেকগুলা, কিন্তু বাংলার মধ্যে 2টা রয়েছে। একটা হচ্ছে যে কি বলেন দেখি, বাংলা ব্যাকরণ, আর একটা হচ্ছে বাংলা সাহিত্য। এরপরে ইংরেজি, বাংলা ইংরেজি, এরপরে কি গণিত, এরপরে আমি সাধারণ জ্ঞান লিখলাম। সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ জ্ঞান রয়েছে, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এরপরে আপনার হচ্ছে যে আইসিটি রয়েছে, তারপরে বিজ্ঞান রয়েছে, সমস্ত কিছু দেখতে হবে। বাট এটা মোট 4টা ভাগে ভাগ করলাম। এখন কথা হচ্ছে আমার 3 মাসের আগের যদি করি, মানে 90 দিন টাইম, এই 90 দিনের মধ্যে আমাকে প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে হবে। একটু গুছিয়ে নেন প্রিপারেশনটা, দেখেন
ব্যাপারটা হচ্ছে কি, আপনি প্রথমে আগে ভাবেন যে এই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের মধ্যে কোন বিষয়টা আপনার কাছে কঠিন। সেটা কি বাংলা, ইংরেজি, গণিত নাকি সাধারণ জ্ঞান? আপনার কাছে যে বিষয়টি কঠিন লাগবে সেটাকে মার্ক করেন। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থীগুলো গণিত এবং ইংরেজিটা কঠিন বলেন, হ্যাঁ, গণিত এবং ইংরেজিতে কঠিন বলেন ম্যাক্সিমামটাই, হ্যাঁ, এটা তো হয়ে থাকে স্বাভাবিকভাবে না বলেন, এ দুটো আমরা কঠিন বলে থাকি। বাট বাংলা থেকে যে 20টা প্রশ্ন হবে, সেই 20টা প্রশ্নই কি আমি পারবো? দেখেন তো একটু ভালো করে, বাংলার প্রশ্নগুলো কিন্তু নেগেটিভ নম্বর খাবে, নেগেটিভ নম্বর আছে কিন্তু, হ্যাঁ, অবশ্যই নেগেটিভ নম্বর রয়েছে, 0.25 থাকবে নেগেটিভ নম্বর, যে এমসিকিউ পরীক্ষা হয়। আর লিখিত পরীক্ষা তো নেগেটিভ থাকবে না। এখন কথা আসে যে বাংলা থেকে আসলে আমরা খালি ওই যে ইংরেজি কঠিন, গণিত কঠিন, সেটা নিয়ে কঠিন কঠিন করি, বাট বাংলা বা সাধারণ জ্ঞান সহজ বললেও আসলে সবগুলো কি আমরা পারি বলেন? না, পারি না, ভুল হয়ে যায়। সেক্ষেত্রে কোনো সাবজেক্টকেই কম গুরুত্ব দেওয়া যাবে না। আপনি গণিত না পারতে পারেন, গণিত অনেক সময় ধরে প্র্যাকটিস করলে পারবেন, কিন্তু বাংলা, সাধারণ জ্ঞান এগুলো কি, এগুলো অনেক পড়তে হয়, অনেক না পড়লে কিন্তু পারা যায় না, ভুলে যেতে হয়। অনেক তথ্য কিন্তু পড়বেন, দেখবেন যে ভুলে গেছেন, আজকে পড়ছেন 7 দিন পর ভুলে গেছেন, মনে থাকবে না এটা। এখন আসেন, এই যে বললাম না 3 মাসের প্রস্তুতি, এই 3 মাসের প্রস্তুতিতে আপনাকে যে মাথা রাখতে হবে, আপনাকে একটা স্টাডি প্ল্যান করতে হবে। আপনার করণীয় কিছু বিষয় রয়েছে, আপনাকে একটা স্টাডি প্ল্যান করতে হবে, হ্যাঁ, যে আপনি কোন সময়টা পড়তে পারবেন। পড়ার সময় নির্ধারণ করেন, আমি একটু বেসিক কনসেপ্ট লিখি তারপরে বলছি, হ্যাঁ। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে স্টাডি প্ল্যান করতে হবে, হ্যাঁ, স্টাডি প্ল্যান করতে হবে। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে যে আপনাকে মানে কোন সময় পড়বেন সেটা একটু নির্ধারণ করেন, হ্যাঁ, কোন সময় পড়বেন, পড়ার একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। দেখুন, আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাই না? 5 ওয়াক্ত নামাজের কি ভিন্ন ভিন্ন সময়? ফজরের নামাজ কি ওই মানে ফজরের সময় ছাড়া অন্য সময় পড়তে পারবেন? অন্য সময় পড়লে তো কাজা পড়া হবে, তাই না? তো নির্দিষ্ট সময় থাকা দরকার, দরকার এটা। এখন হতে পারে যে স্যার ব্যস্ততায় হয় না, এক এক দিন এক এক সময় হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতপক্ষে চেষ্টা করবেন কোন সময় আপনি পড়বেন, নির্দিষ্ট একটা সময় আপনি বের করে রাখবেন, কোন সময় পড়বেন এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট সময়, যে কোন কোন সময় আপনি পড়ার টাইম পাবেন, ওই সময়টা অন্য কিছু করা যাবে না, শুধু পড়তেই হবে। এই সময় নির্ধারণটা করাটা খুবই জরুরি। তাহলে স্টাডি প্ল্যান দ্বিতীয়ত কোন সময় পড়বেন সেইটা। এবার তৃতীয় বিষয়টা আসেন, আপনি তো মানে এলোপাথারি পড়া যাবে না, হ্যাঁ, শুরু থেকে পড়বেন। শুরুতে বলতে ব্যাপারটা কেমন বোঝায়, একটু গুছিয়ে পড়তে হবে। তো এই গুছিয়ে পড়ার জন্য আপনার এই যে 4টা সাবজেক্টের কথা যে বলেছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এটা মেজর পড়া আছে, মেজর টপিক্স, যেটা একটু আগে দেখালাম না, যে টপিক্সগুলো, সিলেবাসগুলো, এই টপিক্স, এই সিলেবাসগুলো আপনাকে ধরে ধরে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তো সো আপনি এখানে টপিক্স ধরে ধরে পড়তে হবে, টপিক ধরে ধরে, হ্যাঁ, টপিক্স ধরে ধরে পড়তে হবে। এখন এই যে শুধু পড়লেই হবে না, এই পড়ার পাশাপাশি আপনাকে এবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে পড়তেছেন, পড়ার পরে আপনি যদি পরীক্ষা না দেন তাহলে কিন্তু ভুলে যাবেন, এই জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি, কেননা আপনি শুধু পড়েই গেলেন, লাভ নাই। পরীক্ষা দিলে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় গাফিলতি থাকলো। স্যার আমরা অনার্স পড়া লেখা পাশাপাশি পড়ার জন্য টাইম বলেন। এখন আপনি অনার্স পড়ছেন, অনার্স পড়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে চাকরি পড়তে চান, অনেকে চাকরি করেন, চাকরি করার পাশাপাশি পড়তে চান, তো সবার তো মিলবে না। আপনাদের সুবিধা মতো সময় আপনারা বের করে দেখবেন, এটা বেটার সব থেকে, হ্যাঁ, যে আপনি আপনার সুবিধা মতো টাইম দেখবেন। আর আমার সুবিধা মতো টাইম যদি বলতে যাই তাহলে তো সবার মিলবে না কারো, এই জন্য আমি টাইমটা বললাম না, যে আপনাদের যখন সুবিধা সে অনুযায়ী পড়বেন। বেশ কয়েকজন কমেন্ট করেছেন, নুরশান বিনতে নূর কমেন্ট করেছেন, আবেদন কি শেষ নাকি চলমান? এই আবেদন তো শেষ হয় না, চলমান, হ্যাঁ। তো টপিক ধরে ধরে পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিগত প্রশ্ন, বিগত সালের প্রশ্ন আছে না, বিগত প্রশ্ন, এই যে বিগত প্রশ্ন সেটা দেখতে হবে। বিগত প্রশ্ন দেখে প্রশ্নের ধরনটা বুঝে আপনাকে পড়তে হবে, বিগত প্রশ্ন দেখে প্রশ্নের ধরন বুঝে আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে 4 নাম্বারের কাজ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এখন গণিত আর ইংরেজিটা নিয়ে স্পেশালি কিছু কথা বলতে হয়, হ্যাঁ। আপনি একটা কথার কথা আমি মাঝে মাঝে আমাদের পেইড বেসের ক্লাসে বলে থাকি সচরাচর, যে আমরা গণিত দুর্বল মনে করি। আচ্ছা, গণিত দুর্বল আমি মানলাম, আপনাকে আপনার ফেসবুকে যারা আছেন একটু আমাকে বলেন দেখি, আপনাকে পরীক্ষায় যদি 15টা ম্যাথ আসে, তো 15টা ম্যাথের জন্য আপনি 15 মিনিট টাইম রাখবেন নাকি? বলেন স্যার 15 মিনিট টাইম পাওয়া যাবে না। কে বলছে টাইম পাওয়া যাবে না? আপনি আরামে টাইম পাবেন,
কেউ বললে তো বলবেন স্যার এসব কি বলেন। আপনার 70 নম্বরের পরীক্ষা বা 80 নম্বরের পরীক্ষা যদি হয় 1 ঘন্টা সময় দিয়ে দিবে আপনাকে, তাই না? তাহলে 80 নম্বরের পরীক্ষা বলেন আর 70 বলেন, তাহলে 1 ঘন্টা যদি সময় হয় মানে আপনাকে 60 মিনিটে অ্যান্সার করতে হবে 70 বা 80টি, যেটাই হোক, 70 বা 80 যেটাই হোক। তাহলে গণিত থাকবে কয়টা? সর্বোচ্চ 15 থেকে 20টা, বললাম তো। 70 হলে 15টা থাকবে, 80 হলে হয়তো বা 15টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে। এখন খেয়াল করে দেখেন, এই যে 15 থেকে 20 মিনিট আমি ম্যাথ করবো, বাকি সময়টা আমি বাংলা, ইংরেজি এবং জিকে দেখবো, সমস্যা কোথায়? শোনেন, ওই যে 30 সেকেন্ডে ম্যাথ করার কথা বলে না আমরা, আসলে 30 সেকেন্ডে ম্যাথ করার কথাটা বলা হয় কোথায় বলা হয়? অন্যান্য চাকরির জন্য নয়, বিসিএস পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায়, এখানে বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে দেখেন, 15 থেকে 20টা ম্যাথ আমি বলবো, আমি পরীক্ষার হলে 15 থেকে 20 মিনিট টাইমই রাখবো। ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে আপনি মুখস্থ করে যাবেন না তো, যে সঙ্গে সঙ্গে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি তো ম্যাথটা রাফ করতে হবে, তাই না? প্রশ্নপত্রে রাফ হোক বা নিজে মনে মাথাতেই মুখে মুখে হিসাবটা করেন। আপনি কখনোই 15 থেকে 20 সেকেন্ডে সব ম্যাথ করতে পারবেন না। কিছু কিছু ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে করতে পারবেন, বাট সব ম্যাথ করতে পারবেন না। তো আপনি পরীক্ষার হলে অবশ্যই ভুল করার চেষ্টা করবেন না, যেন ভুলটা না হয় সে চেষ্টা করবেন, তাই না? তাহলে এখানে টাইমটা দিয়ে বাকি সময়টা কিন্তু অনায়াসেই, যে আমাদের বাকি যে মানে প্রশ্ন থাকবে, যে মনে করেন যে 50 থেকে 55টি প্রশ্ন থাকবে, এটা কিন্তু আরামেই আমি 30 মিনিটে বা 40 মিনিটে কমপ্লিট করতে পারবো। কি পারা সম্ভব নাকি সম্ভব না বলেন দেখি একটু? আমার 60 মিনিটে যদি 70টা বা 80টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, আমি 15টা ম্যাথ থাকলে সেটা 15 মিনিট বা 20 মিনিটে শেষ করে ফেলবো। বাকি সময়টা, হ্যাঁ, বাকি সময়টা যে আরও সময় থাকলো মোটামুটি 40 মিনিট বা 45 মিনিট, হ্যাঁ, সেই সময়ে 40 থেকে 45 মিনিট টাইমের মধ্যে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কি দেওয়া কঠিন কাজ হবে? আপনারা কি মনে করেন বলেন দেখি একটু, আপনাদের কমেন্ট সেকশনটা দেখতে চাই। তারপরে শুধু শুধু প্যানিক নেওয়ার দরকার তো নাই। প্রশ্নপত্রে রাফ করা যাবে, অবশ্যই রাফ করবেন। আপনি কি রোবট? হ্যাঁ, আপনি কি মেশিন? বলেন, আপনি কি উত্তর মুখস্থ করে যাবেন, ম্যাথ মুখস্থ করে যাবেন? অবশ্যই রাফ করবেন, কেন করবেন না? একটা গণিত মিলাইতে মিলাইতে 15 মিনিট চলে যায়, একটাতে 15 মিনিট গেলে হবে, কাজ হবে? হ্যাঁ, হুনুফা মিম, হ্যাঁ। তো যে এই যেটা কথাটা বললাম এটা কিন্তু ওকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন, তো গণিতের কথা যদি বলি, বাসায় তো গণিত প্র্যাকটিস করবেন। গণিত প্র্যাকটিস করবেন কিভাবে? আপনি পরীক্ষার হলে একটা ম্যাথ 1 মিনিট টাইম নিলেন, হ্যাঁ, পরীক্ষার হলে একটা ম্যাথ 1 মিনিট টাইম নিলেন। এখন কথা হচ্ছে বাসায় তো আপনি করবেন, তাতে সময় বেশি লাগতে পারে, কিন্তু সময় বেশি লাগলেও একটা নির্ধারিত সময় রাখতে হবে। একটা ম্যাথ আপনি বাসায় 10 মিনিট 15 মিনিট ধরে করলে হবে না তো। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম ধরে নেবেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 1 ঘন্টায় আপনি কতগুলো ম্যাথ করতে পারবেন প্র্যাকটিস, বাসায় প্র্যাকটিস করার সময়, হ্যাঁ, বুঝে বুঝে করবেন যেহেতু, বুঝে বুঝে যেহেতু করবেন, বলেন দেখি একটু, যে 1 ঘন্টায় কয়টা ম্যাথ করা সম্ভব? কেউ হয়তো বলতে পারেন স্যার আমি 1 ঘন্টায় 10টা ম্যাথ করতে পারবো, কেউ হয়তো বলতে পারেন স্যার আমি 15টা করতে পারবো, কেউ 20টা করতে পারবেন, কেউ 25টা করতে পারেন, কেউ 30টা করতে পারেন। 1 ঘন্টায় কিন্তু এই সমস্ত ম্যাথগুলো করতে, কেউ কেউ হয়তো 1 ঘন্টায় এর থেকেও বেশি ম্যাথ করতে পারেন, কেউ হয়তো বা এর থেকেও অনেক বেশি ম্যাথ করতে পারেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কেমন ম্যাথ পারেন তার উপর নির্ভর করবে। এখন আপনি 10টা ম্যাথ করলেন, আরেকজন করলো 30টা ম্যাথ, তো স্বাভাবিকভাবে সে ম্যাথে ভালো ভালো ম্যাথ পারে জন্যই তো সে 30টা ম্যাথ করতে পারছে, তাই না? এখন আপনি খারাপ, মনে করেন আপনি পারেন না, তাহলে আপনি কয়টা করতেন? 10টা। এখন আমি একদম লো থেকে শুরু করি, হ্যাঁ, 10টা ম্যাথ করাটা কি হবে, অনেক কম হয়ে যায় 1 ঘন্টা, তাই না? আর একটু চেষ্টা করতে হবে। তখন আপনি বুঝে বুঝে করবেন। আমি ধরে নিলাম আপনি 1 ঘন্টা 10টা ম্যাথ করলেন, তো 1 ঘন্টায় 10টা ম্যাথ, এটা একটু কম, বেশি কম হয়ে যায়। হ্যাঁ, এত কম হলে একটু ব্যাপারটা ভিন্ন হয়। 1 ঘন্টা আপনাকে টার্গেট রাখতে হবে যে মোটামুটি আপনি 15 থেকে 20টা ম্যাথ করবেন, এটা টার্গেট রাখবেন। হ্যাঁ, 1 ঘন্টায় 15 থেকে 20টা ম্যাথ আপনি করবেন। 1 ঘন্টায় যদি 15 থেকে 20টা ম্যাথ আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি যদি 2 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে কয়টা হবে? মোটামুটি মোটামুটি 30 থেকে 40টা ম্যাথ হবে আপনার। এখন এই 2 ঘন্টা প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করেন, আপনি 30 থেকে 40টা করে ম্যাথ প্র্যাকটিস করেন, তাহলে আপনাকে আমি বললাম সময় 3 মাস, মানে 90 দিন। 90 দিন মানে 90 দিনই কিন্তু, হ্যাঁ, এখানে শুক্রবার শনিবার বন্ধ ছুটি, হ্যাঁ, এসব ভাবা যাবে না, বুঝছেন? তো 90 দিনে যদি আপনি 30টা করেও ম্যাথ করেন, 3 9 কতগুলো ম্যাথ হবে? 2700টা ম্যাথ হবে। এখন ভাবেন এতগুলো ম্যাথ করার দরকার হবে কি আসলে? এতগুলো ম্যাথ করার প্রয়োজনই হবে না। 2700 কেন, তার অর্ধেক ম্যাথও করার প্রয়োজন হবে না। দেখেন খুবই সিম্পল। দেখেন মানে আপনারা ব্যাপারটাকে জটিল করার দরকার নাই, ব্যাপারটাকে একটু সহজ করে নিয়ে আসেন, ঠিক আছে? ব্যাপারটাকে একটু সহজ করে নিয়ে আসেন। তাহলে দেখেন, আমি যদি প্রতিদিন 15টা করে ম্যাথ করি,
তাহলে 2 ঘন্টা করে ম্যাথ করলে আমি প্রতিদিন 30টা করে ম্যাথ করতে পারবো, মানে 1 ঘন্টায় যদি 15টা ম্যাথ করতে পারি, 2 ঘন্টায় করতে পারবো 30টা ম্যাথ। আমি প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ করব। দেখেন ম্যাথ হবে কতগুলো, 2700টা ম্যাথ হবে। তার মানে কি আমি শুধু একবার করে করতে পারবো না, বরং আমি রিভিশন করতে পারবো। এতগুলো ম্যাথ আমার করার প্রয়োজনই হবে না, এতগুলো ম্যাথ আমার করার প্রয়োজনই হবে না, বরং আমি এটাকে রিভিশনও করতে পারবো এখানে। হ্যাঁ, এটাকে আমি রিভাইজ করতে পারবো, 2বার করে করা হয়ে যাবে। খুবই সিম্পলভাবে আপনি নেন। এখন আরেকটা কথা আছে, হ্যাঁ, যে ইংরেজি ব্যাপারটা কি, ইংরেজি রেগুলার পড়তে হবে। ইংরেজি আপনি যে সমস্ত টপিকসগুলো আপনার কাছে কঠিন মনে হয়, পার্টস অফ স্পিচ কঠিন লাগে, তাহলে পার্টস অফ স্পিচকে আপনি ভাঙেন, নাউন প্রোনাউন, মানে একটাকে ভাঙেন, নাউনকে আবার ভাঙেন, আপনি অল্প অল্প করে পড়েন, বাট রেগুলার পড়তে হবে। হ্যাঁ, রেগুলার পড়তে হবে আপনাকে। টপিক ভিত্তিক সিলেবাস দিবেন প্লিজ। তৌকির আহমেদ ভাই, এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো পরে জয়েন করেছেন। আচ্ছা, এখন আসেন, এই যে হারুন রশিদ ভাই কমেন্ট করেছেন একটা, যে স্যার 20টার মধ্যে 16টা ম্যাথ 16 মিনিটে পারি, বাকি 3-4টা ছেড়ে দেই, অনেক সময় চলে যায় বলে। হ্যাঁ, যেগুলো আপনার কাছে কঠিন মনে হবে, অনেক ম্যাথ আছে যা আপনি 1 মিনিটে করতে পারবেন না, সময়টা বেশি লাগবে, সেগুলোকে পরে করবেন। যদি সময় শেষের দিকে আর সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া শেষ, আপনি কিছু পারছেন না, তখন ওই ম্যাথগুলো চেষ্টা করবেন। পরীক্ষার হলে যে 70-এর মধ্যে 70ই পাওয়া লাগবে তা তো নয়। এমন কিছু ম্যাথ থাকে, এমন কিছু প্রশ্ন থাকে যা হয়তো বা পরীক্ষার হলে ওই সময়ের মধ্যে অ্যান্সার করাটা অনেক কঠিন হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। এই জন্যই প্রিপারেশান নিতে হবে আপনাকে ভালোভাবে। তাহলে আপনাকে এই যে ম্যাথের কথা যে বললাম, এই অনুযায়ী আপনি যদি ম্যাথ বাসায় প্র্যাকটিস করেন, সেটা কি অনেক খারাপ হবে? এবার আপনারা একটু বলেন দেখি। এই বলেন সবাই। তৌকির আহমেদ, আমি আপনার ছাত্র নাজমুল খান। ওকে, থ্যাংক ইউ। এভাবে কি ম্যাথ প্র্যাকটিস করা সম্ভব আপনাদের জন্য, নাকি অনেক কঠিন হয়ে যায়? বলেন দেখি একটু। জি, আফরোজা হোসাইন, আমি যেগুলো বললাম এগুলোই পড়তে পারেন। হ্যাঁ, আমরা এই যে 2 ঘন্টায় 30টা করে ম্যাথ করা সম্ভব? বলেন দেখি, আপনারা একটু কমেন্ট করেন। 2 ঘন্টা কি 30টা বেশি হয়ে যায়? অনেক বেশি ম্যাথ হয়ে যায়, কঠিন হবে অনেক। মাসুদ রানা, এত অল্প জায়গায় রাফ করব কিভাবে? অল্প জায়গাতেই রাফ করতে হবে, এটাই তো পরীক্ষা, তাই না? বলেন, এটা সবাইকেই করতে হবে অল্প সময়ের মধ্যে। এমন নয় যে আপনি একা করবেন, বাকি সবাই খাতা নিয়ে করবে রাফ সাদা পেজে, তা কিন্তু নয়। হ্যাঁ, একই গ্রেডের পদের পরীক্ষা কি একই দিন একই সাথে হবে? না, এটা সব সময় হবে না, 2-একটা পদে হইলে হতে পারে, আলাদা দিনেও হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। হ্যাঁ, সো এভাবে আপনারা দেখেন, 90টা দিন সময় কাজে লাগান, জাস্ট 90টা দিন, 3 মাস যেটা বললাম, আপনার কাজে লাগান, দেখেন ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে। এখন আসেন, আপনার এখন করণীয়টা কি? সো প্রথমে দেখেন, আমাদের এখানে বুঝতে হবে আপনি কোন গ্রেডে পরীক্ষা দিচ্ছেন, 13 থেকে 20তম গ্রেডের। হ্যাঁ, এখানে আপনাকে অনেক অনেক বেশি, মানে পড়তে বেশি অবশ্যই হবে, বাট পড়ার মধ্যে একটু কোয়ালিটিফুল পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কোয়ালিটিফুল বলতে কি, আপনি প্রথমে টার্গেট করেন এই যে সমাজসেবার যত প্রশ্ন আছে বিগত, সেই বিগত প্রশ্নগুলো সংগ্রহ করেন, সংগ্রহ করে পড়া শুরু করে দেন। হ্যাঁ, পাশাপাশি যে টপিকসগুলো এখানে আসবে, সেই টপিকগুলোতে রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে, বিসিএস এর প্রশ্ন তো অবশ্যই পড়তেই হবে। বিসিএস এর প্রশ্ন পড়তে হবে, কিন্তু বিসিএস এর সব কিছুর দরকার হবে না এখানে। কেন? কারণ বিসিএস এ অনেক টপিকস থাকে, সব প্রশ্ন কি আসবে এখানে? সব টপিকস থেকে আসবে? তা আসবে না। তো অনেক বাদ, মানে কাটছাট করেও পড়া সম্ভব। আর এর জন্য যে করতে হবে আপনাকে, মানে কাটছাট কীভাবে কাটছাট করবেন সেটা কিন্তু আপনাকে ধরিয়ে, আপনি যদি নিতে পারেন তাহলে খুবই ভালো। আর ধরিয়ে নিতে না পারলে তাহলে কারো হেল্পটা নিতে হবে। আপনি কোনো চাইলে কোনো কোচিং করতে পারেন। হ্যাঁ, মানে কোচিং মানে বিদ্যাবাড়িতেই করতে হবে তা কিন্তু নয়। ঠিক আছে, আপনি যেখানে ভালো লাগবে সেখানে করতে পারেন, অসুবিধা কিন্তু নাই। ইংরেজির জন্য স্যার গণিতের মতো করে পড়া যাবে কি? ইংরেজির জন্য আপনি পড়েন, অসুবিধা নাই, অবশ্যই পড়তে পারবেন, কেন পড়তে পারবেন না? আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন এখন বিদ্যাবাড়ি যে কাজটা করতেছে, হ্যাঁ, বিদ্যাবাড়ি যে কাজটা করতেছে আপনাদের জন্য, বিদ্যাবাড়ি আমাদের যে ইউনিয়ন সমাজকর্মী যে ব্যাচটা দিয়েছে, দেখেন এই ব্যাচে বিদ্যাবাড়ি আমরা যে সমস্ত আপনাদের বিষয়বস্তুগুলো দিয়ে থাকবো। প্রথমে দেখেন আপনাদের এখানে বিষয়ভিত্তিক 40টি মেগা ক্লাস হবে, 40টি, এবং সাজেশনমূলক লিখিত ক্লাস হবে 10টা। লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে কিছু কিছু পদে, এই জন্য আমরা এখানে লিখিত ক্লাসও রেখেছি। হ্যাঁ, তাহলে 40টি মেগা লাইভ ক্লাস পাবেন, 10টা লিখিত ক্লাস পাবেন, এবং ক্লাসগুলো লাইভ শেষে দ্রুততম সময়ে রেকর্ড পাবেন আপনি। সিলেবাস পর্যালোচনা এবং বেশি নম্বর তোলার বিশেষ কৌশলের মাধ্যমে পড়ানো হবে আপনাদেরকে। প্রয়োজনীয় বইয়ের তালিকা দেওয়া হবে। মোট 60টি পরীক্ষা, যেখানে ক্লাস টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে। দেখুন, পরীক্ষা কিন্তু অনেক রয়েছে, যে আপনাদের প্রথমেই বলেছিলাম যে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, এখানে কিন্তু পরীক্ষার অবস্থাটা রয়েছে। ওকে, আচ্ছা, এখন এই যে এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখেন, আপনাদের যে সিলেবাস পর্যালোচনা এবং বেশি নম্বর তোলার যে কৌশল এখানে কথা বললাম, এখানেই কিন্তু আপনাকে নম্বর তোলার যে কৌশলটা
সেটা হচ্ছে যে আপনাদের বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে, ইউনিয়ন সমাজকর্মী বিগত প্রশ্ন, বা সম্প্রতি যে সমস্ত পরীক্ষা হচ্ছে, এই সমস্ত পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে এবং সম্প্রতি প্রশ্নগুলো নিয়েই মূলত আপনাদের এই কোর্সটি সাজানো হয়েছে। আপনারা আমাদের সঙ্গে চাইলে যুক্ত হতে পারেন। যদি মনে হয় যে আমি বাসায় পড়ার চাইতে বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হয়ে পড়তে চাই, সেটা করতে পারেন। আর যদি নিজে নিজে পড়তে পারেন তাতে কোনো অসুবিধা কিন্তু নাই। হ্যাঁ, এমন নয় যে আপনাকে ভর্তি হতেই হবে, হ্যাঁ, তা কিন্তু নয়। আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়তে চান, যে মনে হয় বিদ্যাবাড়িতে ভর্তি হলে আমার ভালো হবে, তাহলে অবশ্যই ইউ আর ওয়েলকাম। এখন আমাদের এই যে ইউনিয়ন সমাজকর্মী বুলেট ব্যাচ, এখানে আমাদের কোর্স ফি 1499 টাকা, এখানে ফিক্সড, এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট নাই। হ্যাঁ, কোনো ডিসকাউন্ট কিন্তু এখানে নাই, একদম 1499 টাকা একদম ফিক্সড। আপনারা এখানে ভর্তি হতে পারবেন এবং আমাদের এখানে 3টা স্পেশাল গিফট পাচ্ছেন। প্রথম গিফটটা হচ্ছে আপনারা এখানে ভর্তি হলে, যেহেতু এটা ইউনিয়ন সমাজকর্মীতে আলাদা কোনো পদ নয়, এটা 11 থেকে 20 গ্রেডের মধ্যেই পড়ে, তাই 11 থেকে 20তম গ্রেডের যে পিডিএফ, সেই পিডিএফ শিট আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এরপরে দ্বিতীয়ত সাম্প্রতিক হ্যান্ডবুক। সাম্প্রতিক হ্যান্ডবুক বলতে কি বুঝি? সাম্প্রতিক হ্যান্ডবুক বলতে এইটা একটু লেটে পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন না। এই যে সম্প্রতি যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, এই সমস্ত চাকরির পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আমাদের এই সাম্প্রতিক হ্যান্ডবুক বইটি রচিত হচ্ছে। পাবেন 11 থেকে 20তম গ্রেডের প্রিমিয়াম রেকর্ডেড কোর্স। আমাদের এখানে যে 11 থেকে 20তম গ্রেডের যে প্রিমিয়াম রেকর্ডেড কোর্সটা রয়েছে, এই কোর্সটা আপনাকে দেওয়া হবে। একজন লিখেছেন স্যার টি শার্ট কি দেওয়া হবে কিনা, এই কোর্সের জন্য টি শার্ট বরাদ্দ নাই। হ্যাঁ, স্যার এমসিকিউ এর সাথে কি লিখিত পরীক্ষা হবে? না, এমসিকিউ এর পর লিখিত পরীক্ষা হবে না। কোনো কোনো পদে সরাসরি এমসিকিউ, এরপরে ভাইবা হবে। কোনো কোনো পদে লিখিত, তারপরে ভাইবা হতে পারে। ওকে, জব সলিউশন প্রফেসর বইটি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা 09644433300 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বায়েজিদ বোস্তামি লিখেছেন, স্যার বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হলে কি আলাদা কোনো বই কিনতে হবে না? কেন হবে না? অবশ্যই কিনতে হবে। বিদ্যাবাড়ির সঙ্গে ভর্তি হলে বিদ্যাবাড়ি থেকে সব বইগুলোকে আপনাকে দিয়ে দিবে বলেন? অবশ্যই চাকরির প্রিপারেশনের জন্য আপনাকে কিছু বই তো সংগ্রহে রাখতে হবে, তাই না? এটা আমরা ক্লাসে বলে দিব। যারা ভর্তি হবে তাদের জন্য কি বইটা কিনলে ভালো হবে, এটা ক্লাসে বলে দেওয়া হবে। বায়েজিদ বোস্তামি ভাই, ঠিক আছে। স্যার শিট কি ডাউনলোড করতে পারবো? সাদ্দাম হোসাইন ভাই লিখেছেন, আমাদের শিটগুলো ডাউনলোড করা যাবে না। এটা ডাউনলোড করার অ্যাক্সেস দেওয়া হয় না, পারমিশন দেওয়া হয় না। আর কার কি কোশ্চেন আছে আপনারা দ্রুত কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট সেকশন থেকে প্রশ্নগুলো নিয়ে আমি আপনাদের বলতে পারি। হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিছুক্ষণ আগে, আমি আসলে কমেন্টগুলো দেখি নাই, জাস্ট কথাগুলো বলে গিয়েছি। শামীম আহমেদ রাজ লিখেছেন, স্যার একটা কথা ছিল, স্যার বলে ফেলেন। লেকচার শিট গ্রহণ করব কি? লেকচার শিট গ্রহণ করতেই পারেন, আপনার প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের স্বার্থে বলতে পারেন। ইংরেজি কিভাবে পড়বো একটু বললে ভালো হতো স্যার। দেখুন, ইংরেজি প্রতিদিন পড়তে হবে। এখন আমরা, আচ্ছা একটা কথা বলি, সবাই কমেন্ট করবেন, বলেন দেখি। আচ্ছা, আপনারা ঘুম থেকে কখন ওঠেন? সকালে 5টা, 6টা, 7টা, 8টা, নাকি 10টা 12টায়? এরকম আছে তো, তাই না? বলেন তো। ঘুম থেকে ওঠার পরে, মানে একদম ক্লিয়ার ঘুম যদি হয়, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আমাদের মস্তিষ্কটা অনেক ফ্রেশ থাকে। আপনি ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে ওঠার পর চাইলে ইংরেজি দিয়ে শুরু করতে পারেন। ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক খুবই ফ্রেশ থাকে, তখন আপনি মস্তিষ্কের ভিতরে যা দিবেন সেটা খুব ভালোভাবে কিন্তু নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনারা ওই ভোরবেলা যদি ইংলিশটা পড়েন, কঠিন যেটা মনে করেন, সেইটা আপনি পড়বেন, দেখবেন যেটা আপনার মানে দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারবেন। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুনুফা মিম 60% সারে ভর্তির সময় কি আর বাড়বে? এই সময় কি এখন আছে? আর মনে হয় তো নাই। হ্যাঁ, আচ্ছা, এটা বাড়বে না। হ্যাঁ, থেকেও থাকে, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। ওকে, সাবজেক্ট ভিত্তিক ভর্তি হয়ে যাবে। আমি বাংলা ইংরেজি ভর্তি হতে চাই। না, সাবজেক্ট ভিত্তিক এখানে না, আমাদের ফুল কোর্স এখানে সব কিছুই। হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই সমস্ত কিছু করানো হবে। এখন আপনি যদি বাংলা আর ইংরেজির জন্য ভর্তি হতে চান, সেটাও আপনি এখানে শুধু বাংলা ইংলিশ ক্লাস করবেন, আপনার জন্য বলা হচ্ছে এইটা, বাংলা আর ইংরেজি ক্লাস করবেন, বাকি ক্লাস করবেন না। মানে আমাদের এখানে সমস্ত কিছুই করানো হবে, আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, একাধিক পদে আবেদন করা যাবে? জি, একাধিক পদে আবেদন করতে পারবেন। এটা একটু সময় নিয়ে করিয়েন। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে না করে কিছুটা সময় নিয়ে করিয়েন। একাধিক পদে আবেদনের জন্য এটা মাঝে মাঝে প্রবলেমটা হচ্ছে, বাট আমি অনেকের কাছ থেকে শুনেছি তারা অলরেডি একাধিক পদে আবেদন করেছে। আমাদের আজকেই আপনাদের লাইভে আসার আগে একটা আমাদের পেইড বেসে ক্লাস নিলাম, সেখানেই কথা হয়েছে, অনেকে বলেছে আর কি। হ্যাঁ, সমাজসেবার জন্য কি বই পড়বো? দেখুন উম্মে হাবিবা, সমাজসেবার জন্য নির্দিষ্ট করে কিন্তু কোনো বই
নাই। হ্যাঁ, বাজারে হয়তো পাবেন, অচিরেই মধ্যে হয়তো বা প্রকাশিত হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র সমাজসেবা কেন্দ্রিক কেউ কি প্রিপারেশন নেয় বলেন? এই জন্য এখানে চাকরির জন্য যা পড়তে হয় সেটাই কিন্তু পড়তে হবে। ওকে, কবে থেকে শুরু হবে আর ক্লাসের রেকর্ড কি দেওয়া হবে? অবশ্যই ক্লাসের রেকর্ড দেওয়া থাকবে। আমাদের কোর্স ডিটেইলসে আপনারা দেখতে পারেন, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলে আপনারা সকল তথ্য এখানে কিন্তু পেয়ে যাবেন। আমাদের এখানে কোর্স ডিটেইলে আপনারা গেলে পেয়ে যাবেন। ক্রোমে চলে যান, ক্রোমে গিয়ে যেখানে বিদ্যাবাড়ি লিখে সার্চ করবেন আপনারা। বিদ্যাবাড়ি লিখে সার্চ করলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখেন কোর্সের যত ডিটেইলস সমস্ত কিছু দেওয়া আছে এখানে আপনাদের। হ্যাঁ, এই ইউনিয়ন সমাজকর্মী বুলেট ব্যাচ, এই ব্যাচের যে ডিটেইলসটা রয়েছে এখানে, কোর্সের যে মেয়াদ দেখেন 3 থেকে 4 মাস। হ্যাঁ, এটা আরও কমিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দেখেন শুধু বিগত প্রশ্ন পড়াটাই যথেষ্ট নয়, লাগবে বাড়তি কৌশল প্রস্তুতি, পড়তে হবে টু দ্য পয়েন্ট, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। হ্যাঁ, এটা আপনি দেখবেন এখানে। এ ব্যাচে ভর্তি হলে কি কি থাকবে দেখেন, বাংলা 10টা ক্লাস, ইংরেজি 10টা ক্লাস, গণিতের 10টা ক্লাস এবং সাধারণ জ্ঞানের উপর 10টা ক্লাস। এরপরে সাজেশন ভিত্তিক লিখিত ক্লাস 10টা হবে, মোট পরীক্ষা হবে 60টা, ক্লাস টেস্ট আমাদের 40টা, সাপ্তাহিক হোম অ্যাসাইনমেন্ট হচ্ছে 16টা হোম অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, সাপ্তাহিক হোম অ্যাসাইনমেন্ট থাকবে 16টা, ফাইনাল মডেল টেস্ট থাকবে 4টা। ওকে, আর কোন কোন স্যার ক্লাস নেবে সেটাও এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন যে কোন কোন স্যার কোন কোন ক্লাস নেবেন। হ্যাঁ, আর এটার ফাউন্ডেশন কোর্স মানে একটা দেখেন, এই যে এখানে ফাউন্ডেশন লাইভ ক্লাস, এটা 4 জুন 2026, আজকে না 4 তারিখ, আজকে কিন্তু একটা ক্লাস নিয়েছি, আমি নিজে নিয়েছি আপনাদের লাইভের আগে আর কি। আজকে এই ক্লাসটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা প্রিপারেটরি ক্লাস, ফাউন্ডেশন ক্লাস। এরপরে নেক্সট ক্লাসটা 7 তারিখে রয়েছে। আপনারা চাইলে এই 7 তারিখের ক্লাসটা মানে ফ্রিতেও করতে পারেন, আমি বলে দিলাম, লাইভে বলে দিলাম। হ্যাঁ, চাইলে এটা ফ্রিতে করতে পারেন। আগামী 7 তারিখ ফাউন্ডেশন ক্লাস রয়েছে। আপনারা ভর্তি হওয়ার পূর্বে যে একটু জাজমেন্ট করে নিই কেমন হয় বিদ্যাবাড়ি ক্লাস, যারা একদমই নতুন আর যারা অলরেডি আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তিকৃত আছেন, বিশেষ করে এনটিআরসি ভিত্তিক অনেক ব্যাচে সাবজেক্টিভে অনেকে যুক্ত আছেন, তারা তো জানেনই, তাদের তো বলার তো কিছু নাই। ওরিয়েন্টেশন ক্লাস হবে 10 তারিখে, 10 জুন 2026, এবং 10 তারিখের পরে মূল ক্লাসটা শুরু হবে এই ব্যাচের। 10 তারিখের পরে মূল ক্লাস শুরু হবে। ওকে স্যার, টু দ্য পয়েন্ট বলতে কি বুঝবো? টু দ্য পয়েন্ট বলতে যেটা প্রয়োজন ঠিক সেটাই আপনাকে পড়ানো হবে, এর বাইরে আর কোনো কিছু আপনাকে মানে পড়ানো হবে না। এক কথায় যতটুকু প্রয়োজন, হ্যাঁ, যেটা প্রয়োজন নাই সেটা আপনাকে এই ব্যাচে পড়ানো হবে না, মানে বাড়তি তথ্যগুলো এই ব্যাচে আপনি পাবেন না। ওকে, আপনি দেখে মনে হতে পারে যে স্যার আমার বাড়তি তথ্য দরকার, তাহলে আপনার জন্য এই কোর্স নয়। এই কোর্সটা হচ্ছে আমাদের এই সমাজকর্মী পদের জন্য, যে তথ্যটা দরকার, যতটুকু দরকার আমার ঠিক ততটুকু নিয়েই। ওকে, তো আপনারা আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ, অথবা আমাদের হচ্ছে যে বিভিন্ন নম্বর যে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন চাইলে। আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্ত। ক্লাস কি জুম নাকি এফবিতে? আমাদের ক্লাসগুলো জুমে হয়। হ্যাঁ, এফবিতে কোনো পেইড বেসে কোনো ক্লাস হয় না, এটা এফবিতে হয়ে থাকে। হ্যাঁ, শামীম আহমেদ রাজ, আচ্ছা আমি গতবার মনে হয় অ্যাপ্লাই করেছিলাম, সঠিক মনে নাই, এখন কি করব? আপনার যদি এসএমএস থাকে সেটা দেখতে পারেন, যদি না থাকে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনি রিকভার ইউজার আইডি, হ্যাঁ, ওটা নেওয়ার চেষ্টা করবেন, যেখানে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার ফোন নাম্বার দিলেই হয়তো বা পেয়ে যাবেন, সেটা চেষ্টা করবেন। হ্যাঁ, টাকা পেমেন্ট করব কি করে? যদি দোকান থেকে করি তাহলে বুঝতে পারবেন কি করে? আচ্ছা, টাকা পেমেন্টটা নিজেরা চেষ্টা করবেন, নিজেরা আবেদন করার চেষ্টা করবেন, দোকান থেকে না করে নিজেরা চেষ্টা করবেন। কেন বললাম? বর্তমান যুগে একটা অনলাইন আবেদন করবেন, যদি আপনি সেটা আবেদন করতে নিজে না পারেন তাহলে এটা আপনার একটা দুর্বলতা হবে না বলেন? চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করার, নিজের মোবাইল থেকে আবেদন করা যায় কিন্তু। হ্যাঁ, এমন না যে কম্পিউটার দিয়ে আবেদন করতে হয়, নিজের মোবাইল থেকে আবেদন করা যায়। যদি একদমই না পারেন সেক্ষেত্রে করবেন, তবে অবশ্যই তথ্যগুলো দেওয়ার সময় ভালোভাবে যাচাই বাছাই করে সাবমিটটা করবেন, যেন ভুল না হয় কোনো তথ্যে। ওকে স্যার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের কোনো কোর্স আছে কি? আমাদের এই একটা কোর্সের মধ্যে আপনাদের যত পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, কোর্স ফি হচ্ছে 1499 টাকা। ওকে, নগদে তো টাকা নাই স্যার, নগদে না, এটা হচ্ছে যে আমাদের টেলিটক সিমের মাধ্যমে সেন্ড করতে হয়। ওকে, আচ্ছা,
তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট লাইভে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।